নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। পরীক্ষা শেষ হলো অনেকক্ষণ, ঘড়ির কাঁটা রাত 9টা ছুঁয়ে গেছে। পরীক্ষার্থীরা বাড়ি ফিরেছেন, কেউ বিশ্রাম নিচ্ছেন, কেউ নিজেদের মতো করে হিসাব কষতে বসেছেন। এরকম অবস্থায় পরীক্ষাটি কেমন হলো সেটা দেখতে সংকেত মিডিয়া সুযোগ সন্ধানে বেরিয়ে পড়েছে এবং এই মুহূর্তে এমন একজন প্রার্থীর বাড়িতে আমরা, যিনি শুধু প্রার্থী নন, তিনি বিদায়ী বিধায়কও বটে এবং তিনি একবারের বিধায়ক এরকমটাও নয়, একাধিকবারের বিধায়ক এবং দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সাথে জীবনটাকে রাজনীতির সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছেন। তিনি তার এলাকাগুলো বা যে এলাকার যে জেলার তিনি বিধায়ক, সেই গোটা জেলাকেও তিনি প্রায় হাতের মুঠোর মতন চেনেন। তার নিজের বিধানসভা, যেখানে তিনি দাঁড়িয়েছেন, গতবার জিতেছেন, তার আগেও জিতেছিলেন 2011-এ, সেই বিধানসভাটাও তার সাথে কোথাও, তার নামের সাথে কোথাও সমার্থক হয়ে যাচ্ছে। এবারেও তিনি প্রার্থী পদ্মফুলের, গতবারের মতোই, এবং বিধায়ক হওয়ার আশায় তিনি রয়েছেন। আবার সত্যেন্দ্রনাথ রায়, দাদা পরীক্ষা কেমন দিলেন? কেমন হলো পরীক্ষা? পড়াশোনা আমি করেছি, আর আমার জনতা জনার্দন ভগবান তারা পরীক্ষা দিলেন আজকে, এবং আজকে তারা দেখলেন এতদিন রাজনৈতিক জীবনের পরে একটা নির্বাচন হলো, যে নির্বাচন একেবারে মুক্ত ভয়ের মতো নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে সবাই মিলে ভোট দিল এবং অনেক সংখ্যক ভোট গঙ্গানগর বিধানসভা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় পড়েছে। এটা আমার রাজনৈতিক জীবনে আমি প্রথম দেখলাম, হয়তো অনেকেই দেখেছেন, আমিও দেখলাম। কাজে পরীক্ষা তারা দিয়েছেন, ভালো পরীক্ষা দিয়েছেন, ভালো হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে, 90-এরও বেশি শতাংশের মানুষ এবার দুহাত তুলে আশীর্বাদ করেছেন তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে। কি মনে হয়, সিংহভাগ প্রার্থী বা সিংহভাগ ভোটদাতা আপনাকে আশীর্বাদ করলেন, না আশীর্বাদটা, বেশিরভাগ আশীর্বাদ আপনার বিরুদ্ধে গেল? শুনুন, যখন দেখবেন বহুদিন থাকা কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার হোক না কেন, তার বিপক্ষে বেশি ভোট পোল হবে, তখন মনে করবেন যে সরকারের বিরুদ্ধে পোলটা হয়েছে। এটাই আমরা রাজনৈতিক ভাষায় বলি। এবং এবার ভোটটা আমার এখানে তো 94% ভোট হয়েছে আমার গঙ্গানগর বিধানসভায়। এই যে ভোটটা হয়েছে, এটা কিন্তু রাজ্য সরকারের প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতা, অত্যাচার, বিভিন্নভাবে এই কাটমানি, মানুষের কাছে টাকা নেওয়া, মানুষকে ধমক দেওয়া, এইগুলোর বিপক্ষে মানুষ কিন্তু ভোট দিয়েছে, সুযোগ পেয়েছে, মানুষ ভোট দিয়েছে। তো আমার মনে হয় যে এই পার্সেন্টেজ অফ ভোটারটা যারা ভোট দিলেন এবারে, তারা কিন্তু একটা পরিবর্তনের জন্যই ভোট দিয়েছেন। আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি তৃণমূল কংগ্রেসের, তিনিও একটা সময় আপনাকে হারিয়ে 2016 থেকে 21 5 বছরের টার্মে তিনি বিধায়ক ছিলেন। 11-তে আপনি বিধায়ক হয়েছেন, 16-তে আপনাকে হারিয়ে তিনি বিধায়ক হয়েছেন, 21-এ আবার তাকে হারিয়ে আপনি বিধায়ক হয়েছেন, 26-এ আবার একই লড়াই, দুজনেই সম্মুখ সমরে। কি কারণে মানুষ আপনাকে ভোট দেবেন, তাকে ভোট দেবেন না, তাকে আশীর্বাদ করবেন না, আপনার মনে হয়? এটা কারণটা হলো যে 2016 সালে আমি হারিনি, আমাকে আমার এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সে এবং তার রাজনৈতিক গুরু, পরবর্তী রাজনৈতিক গুরু, সে কংগ্রেস সিপিএম থেকে নির্বাচনে জিতে এসেছিল। তার রাজনৈতিক গুরুকে আমার উপর একটা আক্রমণ করে 16 সালে, এবং সেই আক্রমণে বোম মারে, গুলি করে, আমি আহত হই, আমার সঙ্গে 16 জন মানুষ আহত হয়।
এই ব্যাপারটাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়ার ফলে মানুষ 16 সালে যেটা ভোট দেওয়ার কথা সেটা ভোট দেয়নি, এবং তারপরেই মানুষ 21 সালে ঘুরে দাঁড়িয়েছে। 2 মাসের মধ্যে ঘুরে দাঁড়িয়ে তাকে আপনারা প্রায় 5000 ভোটে হারিয়ে দিয়েছি 2 মাসের মধ্যে। ভোট দেবে কেন? তার কারণটা হলো, গঙ্গারামপুরে আপনারা আমার বিধানসভায় যতগুলো ডেভেলপমেন্ট দেখছেন, উন্নয়ন দেখছেন, সেগুলো সব আমার হাতে তৈরি করা। একটাও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী একখানা প্রকল্পের নাম বলতে পারবে না গঙ্গারামপুরে যেটা উনি করেছেন। একটা প্রকল্প সব গঙ্গারামপুর পলিটেকনিক কলেজ, গঙ্গারামপুর ITI কলেজ, গঙ্গারামপুর 2টা কিষাণ মান্ডি, গঙ্গারামপুর হাসপাতাল, গঙ্গারামপুরে জলের প্রকল্প 400 কোটি টাকা, কদরনগর ব্রিজ থেকে আরম্ভ করে তাজদের প্রকল্পের পাওয়ার, এগুলো সব আমার মাথা থেকে তৈরি করা। অনেক লড়াই করে এগুলো সে সময় আমি নিয়ে এসেছিলাম। তো এখন আমার প্রতিনিধি বলছে এগুলো তো তৃণমূলের সময় করা। আমি বলছি তুমিও তো বাবা 16 সাল থেকে 26 সাল পর্যন্ত তৃণমূলের MLA দলে পদত্যাগ না করে CPM কংগ্রেসে ভোট না নিয়ে তুমি বিশ্বাসঘাতকতা করে তৃণমূলে ঢুকে পড়লে। পদত্যাগ উচিত ছিল পদত্যাগ করা, কিন্তু করোনি। তাহলে যারা পদত্যাগ করে না তারা বিশ্বাসঘাতকতা করে জনগণের সঙ্গে। জনগণ তাকে বিশ্বাসঘাতক হিসেবে চিনছে যে আবার যদি একে জিতাই তাহলে কালকে অন্য দল যদি ক্ষমতায় আসে তাহলে সেখানেও চলে যাবে, কারণ এর চলে যাওয়ার স্বভাব আছে। আমাকে বলছে আমিও তো এসছি, আমার পার্থক্যটা আলাদা। আমি নির্বাচনে আমাকে জোর করে হারিয়েছিল, আমার উপর আক্রমণ করেছিল, কিন্তু আমি নির্বাচিত MLA যাইনি। আমি হারার পরে 5 বছর অপেক্ষা করার পরে আমি তারপরে নির্বাচনের 2 মাস আগে আমি ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর হাত ধরে অমিত শাহর সভায় আমি মেদিনীপুরে জয়েন করেছি। এটাই হলো আমার সঙ্গে ওর পার্থক্য। এবং আমি যে উন্নয়নটা গঙ্গারামপুরে করেছি, কদরনগর ব্রিজ থেকে আরম্ভ করে, এবং এবার বিজেপি হওয়ার পরে আমি গঙ্গারামপুর বানগড় করেছি, 44 কোটি 75 লক্ষ টাকা দিল্লি থেকে স্যাংশন করেছি। যে কিষাণ রেড্ডি পর্যটন মন্ত্রী ছিলেন, আমি নিজে গিয়েছি। আপনি যা যা করেছেন সেগুলোকে দেখে সাধারণ মানুষ ভোট দিয়েছে। এগুলো আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কাজ আদায় করেছি। এবার আমার যে ফটকপাড়া নয়াবাজার ব্রিজ করেছি 5 কোটি 84 লক্ষ টাকা, এই কাজ চলছে। এরা আমি আমার বক্তব্য, এরা তো তৃণমূলই করতো এই কাজগুলো 75-76 বছর ধরে। ফটকপাড়া নয়াবাজার ওই অঞ্চলের প্রায় হাজার হাজার মানুষ নয়াবাজারে আসতে পারে না, যেটা 5 মিনিটে আসবে সেটা 50 মিনিটে যেতে হয় ওদের কার্গিল মোড় হয়ে কালীতলা, তো সেটা 5 মিনিটে আসতে পারে। তো এতদিন ধরে এরা কী করছিল? এটা তো তৃণমূল করতো, সরকার তো তৃণমূলের। আমি তো কাজটা আদায় করেছি এই সরকারের কাছ থেকে, 50 বার গিয়েছি। ওদের যদি বলি PWDর রাজ্যে স্টেটের তোমার সেক্রেটারিকে নাম বলো দেখি, ওরা জানি না, যায়নি ওর কাছে, যায়নি। আমি সেভারাল টাইমস PWDর সেক্রেটারি ম্যাডামের সঙ্গে দেখা করেছি, ম্যাডামকে সেটা আর বলছি না, দেখা করেছি। সেভারাল টাইমস পূর্তমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, সেভারাল টাইমস অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, সেভারাল টাইমস আমার এখানকার ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং DM বিজেন কৃষ্ণেন, তিনি আমাকে সর্বতভাবে সেই সময় সাহায্য করেছেন। টোটাল প্রজেক্টটা তিনি বানিয়ে দিয়ে গেছেন। বিজেন কৃষ্ণেন তৃণমূল করতেন না বিজেপি করতেন আমি কিছু জানি না, কিন্তু আমি তার প্রশংসা করবো এরকম যে তিনি, আমি যখন গেছি তার কাছে, আমার কাজগুলো তিনি অন্তত দরদ দিয়ে দেখেছেন, কাজগুলো করে দিয়েছেন। এর আগে DM ছিলেন আয়েশা সরকার, তিনিও আমার 2টো কাজ করে দিয়ে গেছেন। অর্থাৎ প্রশাসনের সঙ্গে যারা কাজ করে, পুলিশ এবং প্রশাসনের সঙ্গে, এরা অহংকার উদ্ধত্তের জন্য এরা ওদের সঙ্গে কোনো যোগাযোগই করে না, যায় না। এরা ফতোয়া জারি করে আমার কাজটা করে দেবেন। আমার জীবনের অভিজ্ঞতা, একটা কাজ করতে গেলে একজন স্টেটের ডিপার্টমেন্টের সেক্রেটারির সঙ্গে ডিস্ট্রিক্টের DM-এর থেকে আরম্ভ করে পিওন পর্যন্ত, ফাইলটা এখান থেকে ওই টেবিলে গেল কি না সে পর্যন্ত যোগাযোগ করে কাজটা আদায় করতে হয়। এরা সেটা বুঝেও না, করে না, এরা মস্তি করে। আর বাইরে সব নানা রকম, ফেসবুক আমি চালাতেও পারি না, এসব ফেসবুকে এইসব করে। ওরা মনে করে আমি ভোট করে নিলাম। ভোট তো মানুষ তো চিনে সবাইকে, জনার্দন। ওদেরকে ভুল ভাবার কারণ হয় না। আমরা ভাবি নেতারা যে মানুষ বোধহয় আমাদের থেকে বোকা,
কিন্তু আমরা ভাবি না এইটুকু যে জনতা জনার্দন আমাদের থেকে অনেক বেশি চালাক, অনেক বেশি ধূর্ত। তারা কখন কাকে সরাবে আর কখন কাকে রাখবে এই ভগবান জনার্দন তারা ঠিক করে, আমি সেটা বিশ্বাস করি। না, আমি এখানে একটা কথা বলি যে আমার সাথে আগের ডিএম বিজিন কৃষ্ণন সাহেবের সাথে যখন আমার পার্সোনালি গল্প হয়েছে, তখন নিজে কিন্তু উনি এটা স্বীকার করেছেন বা আমাকে ব্যক্তিগত স্তরে বলেছেন যে সত্যেন রায় গঙ্গারামপুরের এমএলএ, তিনি যেভাবে আমার কাছে কাজ নিয়ে আসেন এবং যেভাবে পার্সু করেন, যেভাবে কাজটা করিয়ে নেওয়ার জন্য তদবির করেন, সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এটা কিন্তু বিজিন সাহেব আমাকে কোনো একদিন গল্প করতে করতে ওনার চেম্বারে বসে গল্প করে, ওনার সাথে সব রকম আলোচনা, গল্প এসব হতো, পলিটিক্যাল কথা হতো, সেখানে কিন্তু সত্যেন রায়ের নামে ভূয়সী প্রশংসা। মানে 6 জন বিধায়ক, তার মধ্যে 3 জন বিজেপির, কিন্তু আমি একদম স্পেসিফিকভাবে বলছি যে সত্যেন রায়ের নামে বিজিন কৃষ্ণন, তিনি এই মুহূর্তে এই জেলায় নেই, অন্য জেলায় আছেন, দক্ষিণবঙ্গে আছেন, তিনি পশ্চিম মেদিনীপুরে আছেন। তো তিনি ভূয়সী প্রশংসা করে গেছেন। নিশ্চয়ই আপনার মুকুটে একটা পালক, এটা নিশ্চয়ই যে একজন সরকারি একদম উচ্চতম, জেলার উচ্চতম পর্যায়ে বসে আছেন, তিনি প্রশংসা করছেন আপনাকে। কিন্তু আমি বলছি যে সেটা নিয়ে তো ভোট হয়ে গেল, তার উপর তার নিরিখেই ভোট হয়েছে। আপনি কাজ করেছেন, আপনি এটা মনে করছেন, লাস্ট 1 মাস 1.5 মাস ধরে সেটা নিয়ে আপনি প্রচার করেছেন, বা 5 বছর ধরে আপনি কাজ কী করেছেন সেটাকে মূল্যায়ন করে মানুষ ভোট দিয়েছে। মানুষ যে ভোট দিল তাতে আপনি, আজকে যে মানুষ ভোট দিয়েছে, আপনি সকাল থেকে বুথে বুথে নিশ্চয়ই ঘুরেছেন, আমরা জানি সেটা, তাতে আপনি নিজে কতটা সন্তুষ্ট, আপনি কতটা হ্যাপি? শুন, হাঁড়ির ভাত দুটো টিপলে মায়েরা বুঝতে পারে হাঁড়ির ভাত সিদ্ধ হয়েছে। আমি গাড়ি নিয়ে যেখানে গেছি, যেখানে নেমেছি, কখনো দেখছি মহিলারা আমার মায়েরা, কখন দেখি পুরুষ মানুষ, ইয়াং ছেলে ভোট দিয়ে যাচ্ছে, আমাকে দেখে চিনতে পেরেছে, দেখে মাথা নাড়িয়েছে, তার মানে ভোট দিয়েছে। আমাকে হাত দেখিয়েছে, তার মানে ভোট দিয়েছে। আমাকে বলছে এরকম করে ভোট দিয়েছে। মানে আমি যদি 100 জন লোক যদি ভোট কেন্দ্র থেকে বেরিয়ে গেছে, যারা আমাকে দেখে এই এক্সপ্রেশনটা করেছেন, আমি বুঝতে পেরেছি যে এরা আমাকে ভোট দিয়ে গেল, বিজেপিকে ভোট দিয়ে গেল, পদ্ম ফুলে ভোট দিয়ে গেল। এটা আমার বুঝতে কোনো অসুবিধা হয় না যে মানুষগুলো যেখানে গেছি সেখানে একই কথা বলছে, যখন মাথা নাড়িয়ে নাড়িয়ে ওদের বলার কথা না আমাকে কাকে ভোট দিয়ে গেল, তখন আমি বুঝতে পেরেছি মানুষগুলো সবাই আমাকে ভোট দিয়ে গেল। বিশেষ করে সনাতনী হিন্দু এবং রাষ্ট্রবাদী মুসলমান, তারা কিন্তু প্রায় 100% আমাকে ভোট দিয়ে গেছে। এবারে ভোট পরবর্তীতে আমরা ওনার সাথে ওনার বাড়িতে বসে কথা বলছি। আমার এখনও মনে আছে 2021-এ ভোটের দিন দুপুরবেলা ওনার সাথে বুথে বুথে আমরা ঘুরেছিলাম, একই সঙ্গে গৌতম দাস ত্রিপাঠী, তার সাথেও আমরা বুথে বুথে ঘুরেছিলাম, এবং আমাদের দুজনের সাথেই ঘুরে আমাদের কোথাও মনে হয়েছিল যে পালস যা বলছে তাতে হয়তো সত্যেন রায় বেরিয়ে যাবেন ঘটনাচক্রে, তাই হয়েছিল। এবার আমরা ভোটের পরে ওনার চোখ দিয়ে আমরা দেখার চেষ্টা করছি যে গঙ্গারামপুর কি বলছে, গঙ্গারামপুর পৌরসভায় দায়িত্ব নিয়ে বলছি, কমপক্ষে 12,000 ভোট লিড হবে, এটা মিনিমাম, উপরও হবে। এই কারণেই বলছি গঙ্গারামপুরের প্রতিটা ওয়ার্ডে 92%, 93% ভোট পোল হয়েছে, যেটা কোনোদিন হয়নি। আর গঙ্গারামপুরে যারা বাস করে, একটা ওয়ার্ড বাদ দিয়ে 17টা ওয়ার্ডে 100% হিন্দু বাস করে। আর এই সনাতনী হিন্দুরা কোনো মতেই এবার তৃণমূলকে ভোট দেবে না বলে প্রতিজ্ঞা করেছে। ওরা পরিবর্তন চাইছে। সামান্য সংখ্যক কিছু হিন্দু ছাড়া, যারা জামাতে ইসলামের সমর্থক, তারা বাদ দিয়ে মানে বেশি সংখ্যক হিন্দু গঙ্গারামপুর শহরে তারা পদ্মফুলে ভোট দিয়েছে, আমাকে ভোট দিয়েছে। গঙ্গারামপুরের অঞ্চলগুলো মানে পঞ্চায়েত সমিতি অঞ্চল, গ্রামাঞ্চল এবং তপনের যে ব্লকের যেটুকু অংশ, সেটাই কী হবে? তপনের 6টা গ্রাম পঞ্চায়েত। গতবার সেখানে আপনারা হেরেছিলেন, আপনি পিছিয়ে? না 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 না, কখনো না, আমি হারিনি কখনো। আমি কখনো, সব জায়গায় আমার লিড ছিল। আমার লজ ছিল 8 নম্বর অঞ্চল, 3 নম্বর অঞ্চল, এই দুটো অঞ্চল লিড ছিল। ওখানে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল। এবার সেটা হবে না। এবার যেটা সবাইকে, সব হিন্দুদের বলেছি যে ওরা 8 নম্বর অঞ্চলে, 3 নম্বর অঞ্চলে, নন্দনপুর অঞ্চলে, এই 3টে অঞ্চলে ওরা বাস করে। 5 থেকে 6টা বুথে
আর তোমরা হিন্দুরা বাস করো 11 থেকে 12টা বুথে, তোমরা ভোট পোল করো 60%, ওরা ভোট পোল করে 100%। ওরা আগের দিন বলে দেয় সব মসজিদে যে সবাই মিলে ভোট দেবে, সেটাই শুনে। আর তোমরা ভোটের দিন আরাম করো। আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা ভোটের দিন না খেয়ে উপবাস করে এবার ভোটটা দেবে এবং 100-এ 100 পোল করবে। এই যে দেখছেন আপনি 94% গঙ্গারামপুর ভোট পোল হয়েছে, তার কারণ একটাই, ওরাও 100% ভোট পড়েছে, গঙ্গারামপুর 20% মুসলমান, আর গঙ্গারামপুরে হলে 80% হিন্দু। এরাও 100% পোল করেছে, যেটা আমি বলেছি সেটাই করেছে। এবং ওদের মনে কথা বলেছি যে এই কারণেই তোমার ভোটটা কম পাও, এটা করো, তোমরা দেখবে প্রতিটা অঞ্চলে পাবে। তাই করেছি কখনো। তার মানে এবার আপনি আপনার ভোটে সন্তুষ্ট? আমি সন্তুষ্ট এবং অনেক ভোটে জিতব। 4 তারিখ কি মনে হয়? 4 তারিখে অনেক ভোটে জিতব। কিছু হিসাব করেছেন, স্ট্র্যাটেজি? হ্যাঁ, করে নিয়েছি। কত ভোটে লিড হতে পারে? আমাদের মিনিমাম 20,000। 20,000? মানে গতবার থেকে প্রায় 4 গুণ। হ্যাঁ, হবে 4 গুণ কেন, 10 গুণ বেশি কাজ করেছি। ওরা তৃণমূলই ছিল, কিছু করেনি, এই জন্যে ওরা হারবে। তৃণমূল থেকেও কিছু, এরা নিজেদের উন্নয়ন করেছে, নিজেদের গাড়ি বাড়ি সম্পত্তি যা কিছুই করার দরকার সব কিছু করেছে, মানুষের জন্য কিছু করেনি। মানুষের কাছে এটা প্রমাণিত। সত্যেন্দার ব্যাংক ব্যালেন্স কত আমার পক্ষে জানা সম্ভব নাই। না, আমি বলছি আমি শেষ করিনি, জানা সম্ভব না। অন্য কোথাও স্থাবর সম্পত্তি আছে কিনা সেটাও আমি জানি না, নিশ্চয়ই হলফনামায় দেওয়া আছে, কিন্তু আমি জানি না এই মুহূর্তে। কিন্তু 2021-এ 2020-তে যে বাড়িটায় আমি এসেছিলাম, ঠিক যেরকমভাবে বাড়িটা ছিল, বিশ্বাস করুন 2026-এও এসে একেবারে একই রকম বাড়ি। 2023-এর পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা এসেছিলাম, ওনার বাড়িতে বসে ইন্টারভিউ করেছিলাম। 24-এর লোকসভাতেও তাই হয়েছিল, এবং বাড়ির কোথাও কিছু চেঞ্জ হয়নি। বাড়িটা বড় হয়নি, আকারে বাড়িনি, আয়তনে বাড়িনি, উচ্চতায় বাড়িনি। এটা কিন্তু দৃশ্যমান, বাকিটা উনি বলতে পারবেন। বিধায়ক হিসেবে সাধারণ মানুষের কাজ উনি কতটা করেছেন সেটা সাধারণ মানুষ আজকে ইভিএম বক্সে বলে দিয়েছেন। কিন্তু উনি নিজের বাড়িটার পেছনে যে কিছু খরচা করে উঠতে পারেননি বা করেননি, তার পেছনে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা সেটা উনি জানেন, সেটা উনি বলতে পারবেন। কিন্তু এটা আমার চোখে লেগেছে যে 5 বছরের বিধায়ক কিন্তু তার বাড়িটাকে আকারে আয়তনে বড় করতে পারে। 10 বছরের বিধায়ক না, 2011 থেকে 16-তে আপনি বিধায়ক ছিলেন, আমরা 21-এ যে অবস্থায় আপনার বাড়ি দেখেছি, সেই তার তুলনায় যে পরের 5 বছরের বিধায়ক, তার বিরাট বড় বাড়ি হয়ে গেল, প্রাসাদ হয়ে গেল। সেরকম প্রাসাদ কেন, বাড়িটার কিচ্ছু বাড়েনি। সাধারণ মানুষের কথা ভাবতে ভাবতে কি বাড়ির দিকে আর খেয়াল দেওয়া হয় না? আমি অনেক জায়গায় বক্তৃতা বলেছি, আপনার ঘরটা দেখে যান, আমার বাড়ির ছাদ দিয়ে জল পড়ে। নিজের লোকেদের, কাছের লোকেদেরকে আপনি দেখেন? না, আমি আমার উপরে খুব রাগ। আচ্ছা, আমার উপরে খুব রাগ, আমার স্ত্রীর, আমার ছেলেদের, মেয়েদের খুব রাগ। ওরা বলে, বাবা সব এমএলএরা কলকাতায় বাড়ি করেছে, সব এমএলএরা কোটিপতি, তোমার ব্যাংকে টাকা নেই, তোমার কোনো কিছু নেই, তুমি কি করছো? আমার পূর্বপুরুষের সম্পত্তি ছিল, আমার বাবা এখানে 27 একর সম্পত্তি নিয়ে এসেছিল এখানে। আমার বাবা বড় বড় পুকুর ছিল, দিঘি ছিল, বাড়ি ছিল, সব কিছু ছিল, সব হারিয়েছি। সামান্য জমি আজকে আমার আছে। ব্যাংক ব্যালেন্স বলছেন, ব্যাংক ব্যালেন্স জিরো আমি আমার গঙ্গারামপুরে একদিন বক্তৃতা বলছিলাম, সব নেতারা ব্যাংক ব্যালেন্স দাও, আমি দেবো, আমার স্ত্রীর দেবো, আমার ছেলে মেয়েদের দেবো, আমার ঘনিষ্ঠ পরিজনদের সব ব্যাংক ব্যালেন্স আমি ফেলে দেবো জনগণের কাছে। দেখো ক টাকা আছে, তোমরা দাও সাহস থাকলে। ভারতবর্ষে সব জায়গায় খুঁজে দেখো যে আমার কোথাও অন্য কোনো ব্যাংক ব্যালেন্স আছে নাকি, কোনো অ্যাকাউন্ট আছে নাকি, নেই। এই সহজ স্ট্রাকচার, এই সৎ সাহসটা আমার ছিল, চ্যালেঞ্জ করছিলাম আমি। কেউ এগিয়ে আসেনি, বলেনি, কেউ প্রোটেস্ট করেনি। সেটাই আপনার ইউএসপি, এটাই জন্যই আপনি ভোটে জেতার বেলা না, মানুষ জানে আমার বাড়িতে আসলে বিজেপি যেমন সম্মান পায়, তৃণমূলও তেমনি সম্মান পায়, সিপিএম তেমনি সম্মান পায়, আরএসপি তেমনি সম্মান পায়। মানুষ আসলে আমার বাড়িতে সম্মান পায়। আজকে গোটা জেলায় ভোট মোটের উপর শান্তিপূর্ণ। 5টা বিধানসভাতে তুলনামূলকভাবে সেভাবে কোথাও অশান্তি হয়নি, অবাধ ভোট হয়েছে। কিন্তু কুমারগঞ্জে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আপনার দলের প্রার্থী, তার উপর আক্রমণ হয়েছে। তিনি কোথাও ভোটে
কিছু অবৈধ কাজকর্ম হচ্ছিল, তার নির্বাচনী এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল, সেই জন্য তিনি সেটা নিয়ে কথা বলতে গেলে একেবারে প্রার্থীর ওপর আক্রমণ, অত্যন্ত নিন্দনীয় একটা বিষয়। আপনি কিভাবে দেখছেন সেটা? সারা পশ্চিমবাংলায় এবং আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় যেখানে যেখানে, বীরভূমে দেখুন, মুর্শিদাবাদ দেখুন, দক্ষিণ দিনাজপুর জেলায় কুমারগঞ্জে দেখুন, যারা এই কাণ্ডগুলো ঘটিয়েছে তারা সব লুঙ্গি পরা জিহাদি। এই লুঙ্গি পরার লোকগুলো যে সবাই খারাপ তা নয়, আমি আমার জীবন দিয়ে দেখেছি অনেক লোক আছে, এরা অনেক ভালো মানুষ আছে, কিছু শিক্ষিত মানুষ, তারা কিন্তু এই ধরনের খারাপ নয়। কিন্তু এই লোকদের দুধেল গায়ে বানিয়ে দিয়ে এই সরকার তাদের সর্বনাশ করে দিয়েছে। তাদেরকে ভাবে যে ওরা আমাদের পার্টির চাকর, আমরা যা বলবো এই দুধেল গাইরা তাই করবে। আমরা হলাম তেজপাতা, মানে ওরা হলো তেজপাতা, মানে তেজপাতা তরকারিতে দেয় কিন্তু তেজপাতা খাওয়া যায় না। এই দুধেল গাইরা হলো তেজপাতা, ওদের তেজপাতার মতো ব্যবহার করছে। আমার দৃঢ় বিশ্বাস কুমারগঞ্জে দেখুন, যারা আজকে গোলমালগুল করেছে এই লুঙ্গি পরা কিছু লোক, তারা আমার প্রার্থীকে মারছে, ঘুষি মারছে, থাপড় মারছে, লাথি মারছে, আর পুলিশ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। কেন ওর সঙ্গে ও একা গেল? কেন একা পুলিশ? কেন আর সব ফোর্সরা কোথায়? কেন এই জিনিসটা ঘটলো? এটা খুব দুঃখের কথা। কী কারণে হবে? ও চোর ডাকাত নয়, শুভেন্দু সরকার একটা ভালো ছেলে, ওকে কেন এইভাবে আক্রমণ করা হলো? সেটা পুলিশ প্রশাসন দেখা উচিত ছিল। হরিরামপুরের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র তিনি কিন্তু তীব্র ভাষায় নিন্দা করেছেন এবং বলেছেন এটা কখনোই কাঙ্ক্ষিত নয়, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কি মনে হয়, আপনারা কি রিপোলিংয়ের মানে গোটা বিধানসভাটা রিপোলিংয়ের আবেদন করবেন? ধন্যবাদ জানাচ্ছি। দেরিতে হলেও বিপ্লব মিত্রের বোধোদয় হয়েছে, এই কাজগুলো অন্যায়, এর জন্য আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। যে এটা তৃণমূলের সবারই বোধোদয় হোক যে সবারই এমন দিন নাহি যায়, কখনো কখনো দিন পাল্টায়। কাজে দিন যখন পাল্টাবে, আমি দেখেছি সিপিএমকে, বিপ্লব মিত্র আমি একসঙ্গে লড়াই করছি সিপিএমের বিরুদ্ধে, সেই সিপিএমের সঙ্গে হাজার গুন্ডা ঘুরে বেড়াতো। নানা বিশ্বাস পরে যখন আমরা তৃণমূল সেই সময় আমি করছিলাম বিপ্লব মিত্রের সাথে, তো নানা বিশ্বাসের সঙ্গে একটা লোক নেই, একা ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ এই সমাজ বিরোধীরা কারো পার্টি করে না, সমাজ বিরোধী হলো সমাজ বিরোধী। যখন যে দল ক্ষমতায় আসবে তখন সেই দলে যাবে। কাজেই দেরিতে হলেও বোধোদয়টা হয়েছে, যেটা অন্যায় হয়েছে এটা যদি সবারই হয় আমি খুশি হব, যে তৃণমূলটা অন্তত তার বিপদ হাত থেকে বাঁচতে পারবে। হ্যাঁ, এক সময়কালে শোনা যায় যে এক সময়কালে বিপ্লব মিত্রের কাছের সমাজ বিরোধীরা এখন বিপ্লব মিত্রের বিরোধী সমাজ বিরোধী তৃণমূলেরই হয়েছে, এটা হয়েছে। এবং এটা হয় কি, সমাজ বিরোধীরা সবসময় গিভ অ্যান্ড টেক, তুমি দিব আমি তোমার জন্য করবো। সমাজ বিরোধীরা কোনো পার্টি করে না, পূর্বেই বললাম, এরা না করে সিপিএম, না করে তৃণমূল, না করে অন্য কিছু। আমি সেই জন্য আমার বক্তৃতা সব জায়গায় বলছিলাম, এটা ক্যাসেট করা আছে, যে বিজেপি যদি আগামী দিনে ক্ষমতায় আসে, আর আসবেই, বিজেপি ক্ষমতায় আসলে কোনো সমাজবিরোধীকে আমি প্রশ্রয় দিব না, সে তৃণমূল করলেও দিব না, বিজেপি যদি সমাজবিরোধী হয় তাকে প্রশ্রয় দেব না, আমি মানবই না। অর্থাৎ সমাজ বিরোধী মুক্ত একটা শান্তির বাংলা তৈরি হোক, এটাই হলো আমার মনের স্বপ্ন। তো এইখানে সমাজ বিরোধীরা যারা এইসব কাজ করছে। আপনার দল কি কুমারগঞ্জে রিপোলিংয়ের আবেদন করেছে? এখনও জানি না কি করেছে, আমি কথা বলবো। সুকান্ত মজুমদার আমার সাংসদ, অত্যন্ত প্রিয় সাংসদ, তার কাছে আমি শুনবো একটু পরে, আপনাদের কাছে বলার পরে ফোন করব কি করেছে। এবং এটার আমি তীব্র ভাষায় নিন্দা করেছি সুকান্ত মজুমদারকে, এবং বলেছি এটা ঠিক হয়নি। দেখো তুমি এক্ষুনি দেখো, তো 6 জন শুনলাম অ্যারেস্ট হয়েছে। এসপি সাহেব এসেছিলেন, সঙ্গে সঙ্গে এসে অ্যারেস্ট করেছেন। এসপি সাহেবকে একটু আরও আগে এই ব্যাপারে তৎপর হওয়া উচিত ছিল, মিত্তাল সাহেবকে আরও একটু আগে তৎপর হলে বোধহয় এই ঘটনাটা দক্ষিণ দিনাজপুর জেলা হতো না, আমরা অন্তত কলঙ্কিত হতাম না। আমি এটা বলছি, আমরা অন্তত দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ, আমরা শান্তিপ্রিয় জেলার মানুষ, আমরা কলঙ্কিত হতাম না। হ্যাঁ, এটা বিজেপি তৃণমূলের বিষয় না, এটা বোধহয় কোনো জেলার গায়ে একটা দাগ লাগলো, যে জেলার কোনো প্রার্থী যে দলেরই হোক না কেন তার গায়ে হাত তোলা হয়েছে, এর থেকে নিন্দনীয় বিষয় কিছু হতেই পারে না। এটা তীব্র ধিক্কার জানানোর, একেবারে দলমত নির্বিশেষে প্রার্থী মানুষ হবেই, আপনার পছন্দের হতে পারে, নাও হতে পারে, কিন্তু তার গায়ে হাত তোলা মানে এই গণতন্ত্রের যে উৎসব তার গায়ে কালি লাগানো। সত্যেনবাবুর
গলায় সুরে সুর মিলিয়ে আমি বলছি যে এটাকে কখনোই কোনো অবস্থায়, একটু আগে বিপ্লব মিত্র বলেছেন, এখন সত্যেন রায় বলছেন, আমিও বলছি যে এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করছি। যে বিধানসভায় হয়েছে সেই বিধানসভার মানুষেরা কোথাও আজকে তাদের কাছে লজ্জার দিন। সত্যেনদার কাছে আমরা তাকে আগাম শুভেচ্ছা জানাবো, তাকে ধন্যবাদ জানাবো যে ক্লান্ত অবসন্ন শরীর নিয়েও তিনি আমাদেরকে এতটা সময় দিলেন, এবং 4 তারিখ নিশ্চয়ই তার সঙ্গে আমাদের দেখা হবে। তিনি আত্মপ্রত্যয় যে প্রায় 20,000 ভোটে তিনি জিতবেন বলছেন, আমরা 4 তারিখের দিকে নিশ্চয়ই নজর রাখব, এবং সেদিন ফলাফল ঘোষণার পর নিশ্চয়ই সত্যেনবাবুর সাথে আমাদের আবার দেখা হবে। আজকের মতো সত্যেনদাকে আমরা শুভরাত্রি জানাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ। Subscribe our channel. Press the bell icon.